মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী নানা অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনিও কি তাই মনে করছেন কিনা? দেখুন, আমি এর আগে একটু দুটো পয়েন্ট একটু বলে নিই। যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, কাকে দোধ্বনি দেওয়া হচ্ছে সেটা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে কোন প্রেক্ষিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেই মব সন্ত্রাসটা 18 মাসে চলেছে, যেই রকম জোর গলায় বলা হয়েছে, যে সমস্ত শব্দ এখানে উচ্চারণযোগ্য নয়, কারণ তখন বলা হয়েছে আমরা কি এখন রবীন্দ্রসঙ্গীত গাইব, আমরা তো মজলুম জনতা, আমরা এই ভাষা ব্যবহার করি। সেই ভাষায় যে গালিগুলো দেওয়া হয়েছে বিভিন্নভাবে, আপনাদের মনে আছে সকলেরই, সেগুলোও নাকি এক ধরনের উত্তেজনা প্রকাশ। তো আমরা উত্তেজিতই থাকবো, আমরা আর স্থিরভাবে কখনো ভাববো না, আমরা কখনো সংবেদনশীলতা বলে যে একটি বাংলা শব্দ, সেটি আমরা হারিয়ে ফেলবো। অর্থাৎ এই যে একটি ঘটনা ঘটলো, এটি তো একটি মাত্র ঘটনা নয়। মাদ্রাসায় যে অহরহ ধর্ষণ হচ্ছে বালক বালিকা নির্বিশেষে, কোথায় থাকে তখন এই উত্তেজনা? এবং তখন কখনো বলা হয়েছে ভাই আমরা এটা বিচার চাই, এবং এটা তো যে কোনো বিদ্যায়তন হতে পারে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তো প্রতিবাদও হয়, মাদ্রাসাতে তো সে প্রতিবাদটি হচ্ছে না, হওয়ার পরিবেশ নাই, কিন্তু সেটা বললেই বলবে যে আপনি ধর্মবিরোধী। কাজে এই জায়গাগুলোতে একেবারে ভেঙে পড়েছে সব জায়গায়। আপনি আবদুল্লাহ নামের যেই বালকটির কথা মনে করুন, মাদ্রাসার শিক্ষার্থী, সে তো প্রাণ হারিয়েছে ধর্ষণের পর। খামোখাই বলাৎকার শব্দটি ব্যবহার হয়, ধর্ষণ, এবং সেটা বালক হোক আর বালিকা হোক, যাই হোক না কেন। তো সেইখানে কিন্তু কোনো কথা নেই। আপনি একজন প্রধানমন্ত্রী কটা বাসায় যাবে, কজনের বাসায় যেতে পারবেন? কাজে আইনের শাসন এখানে প্রয়োগ করা ছাড়া আর কোনো কথাই থাকতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ বলেছেন, আমরা তো মধ্যযুগে যেতে পারি না। যারা এই সুযোগে শরিয়া আইন আনতে চান, তাদের প্রেক্ষিতেই বলেছেন এটা মধ্যযুগ নয়। আপনি শরিয়া আইন বললে আবার সেখানে বলতে হবে 4 জন সাক্ষী লাগবে, 4 জনের সামনে কেউ ধর্ষণ করে। কাজেই অবশ্যই এটা মধ্যযুগ নয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ কথা বলেছেন, এবং যিনি যুক্তি দিতে পারেন তিনি সরকারের স্পোক্সম্যান হিসেবে কথা বলছেন, অসুবিধা কোথায়? আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ পারছে না, ধুয়ো দেওয়ার মতো অবস্থা, এটার সাথেও আমি একমত নই। আপনি দেখুন, আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছিল, সেটা 24-এর গণ অভ্যুত্থানের পরের পরিস্থিতি, আগে তো ছিলই। আপনি বেনজিরের কথা মনে পড়ে, একদিনে গুলশানে 4টি ফ্ল্যাট কিনেছেন, এই তো ছিল পরিস্থিতি। সেখান থেকে 18 মাসে নিরাপত্তা ব্যবস্থা বলে কিছু ছিল। সকলেই যে যার মতো করে আইনটা নিজের হাতে তুলে নেবার মতো একটা বিরাট মব রাজার আনন্দে সকলে নিজেকে জারি করে রেখেছিল। ওইখান থেকে একটি সরকার ভঙ্গুর একটা নিরাপত্তা ব্যবস্থাকে চেষ্টা করছে, সেইখানে আমরা দোধ্বনি দিতে বসেছি। এখন আসুন, আপনি যেটা বললেন যে 3 মাসে সরকার 3 মাসের মধ্যে মত প্রকাশের স্বাধীনতাটা আছে কিনা, অবশ্যই আছে, নইলে আমরা এভাবে কথা বলছি কি করে? এবং সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের মতো নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মব রাজা ইউনূস সাহেব বলেছিলেন আপনারা মন খুলে কথা বলুন, তারপরে আমাদের আনিস আলমগীর এবং পান্না সাহেব জেলের মধ্যে অন্তরীণ হয়েছিলেন। এই 3 মাসে কোন সাংবাদিক জেলে গেছে? এখানে কোন কথা বলা যাচ্ছে না? বলা যাচ্ছে। এবং যেই ব্যাপারটি হচ্ছে যে বিএনপির একটা যথার্থ বিরোধী দলের প্রয়োজন ছিল, যোগ্য বিরোধী দল যারা আছে তারা তো একেবারেই মুফতে পাওয়া বিরোধী। সরকার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মত প্রকাশের স্বাধীনতাটাকে কেউ অপপ্রয়োগ করছে, অপব্যবহার করছে এবং অস্থিতিশীল করবার চেষ্টা করছে। সেইটা কে বলেছেন? মাহাদি আমিন বলেছেন। মাহাদি আমিন বলেছেন। আমি জানি না তিনি কোন জায়গাতে এটাকে পরিষ্কারভাবে বলা উচিত যে কেউ কথা তো বলতে দিতেই হবে, এবং তিনি যদি এটা বলে থাকেন আমি তার সাথে অবশ্যই একমত নই। মানুষ কথা বলবার জন্যই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং রাস্তায় গিয়েছে। আপনাকে কথা শুনতে হবে, এবং সকল মত পথ এবং ধর্ম বর্ণের নির্বিশেষে সমান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে এই দেশে, যেটা তারেক রহমান তার নির্বাচনী ঘোষণায় বলেছেন, বক্তব্যে বলেছেন যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে। কাজেই আপনি এখন এসে বলবেন যে মত প্রকাশের নামে এই হচ্ছে সেই হচ্ছে, সেটা হবে না। কোথায় হচ্ছে আপনি বলুন? সেটা যদি রাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে থাকে কেউ, সেটা তাকে বলতে হবে। জবাবদিহিতা আপনি সেটা রাষ্ট্র আইনানুগ পদ্ধতিতে করতে হবে। আপনি গুম করে নিয়ে যাবেন, আপনি একজন সাংবাদিককে বা একজন কথা বলেছেন দেখে আপনি তাকে বিচার বহির্ভূত পদ্ধতিতে কারাগারে আটক করবেন, সেটার বিরুদ্ধে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আপনি দেখুন, এখনো কিন্তু এটা
গত কয়েকদিন আগে একটি টক শোতে সকলে আলোচনা করলেন টেবিল টকে, যে বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে যাওয়া, অর্থাৎ আপনি কিন্তু কোনো রকম একটা ডিবি কার্যালয়েও গিয়ে আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন না, আপনি শুধুমাত্র থানা হাজতে নিয়ে কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ওই জায়গায় কিন্তু আমাদের পৌঁছতে হবে। আপনার কথা নাই বার্তা নাই, আপনার মনে হলো আপনি গিয়ে তাকে নিয়ে যাবেন ডিবিতে, ওই জায়গা থেকে রাষ্ট্রকে সরে আসতে হবে। একজন দর্শক আছেন ফোনে, যেই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলুন। আমি মাহবুব সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাইছি। জি জি শুনছি। জি, আমার একটু জোরে কথা বলবেন। হলো যে আগে তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি হয়তো এক দলে কত চাঁদাবাজি 60 কিলোমিটার গতিতে ছিল, আর এখন তো 2 দলে চাঁদাবাজি করে ডাকি থেকে 90 কিলোমিটার গতিতে। আমাদের প্রশ্ন হলো যে, আমার যে প্রশ্নটা তা হলো যে, তাহলে আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে আমরা কি শিখলাম, আমরা কি পাইলাম, তাহলে কি আমাদের দেশটা এভাবে চলতে থাকবে কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, যে নিশ্চয়ই এর উত্তর আমি। জি, আমরা মনে করি যে যতখানি অভিযোগ করা হচ্ছে চাঁদাবাজির, হ্যাঁ, অত অবিশ্বাস্য পরিস্থিতি আছে কিনা আপনি আরেকটু খোঁজ করে দেখুন। যে আমি জানি না আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি, আমরা পত্রিকায় দেখি বটে যে কাউরান বাজারে এত কোটি টাকার চাঁদাবাজি, তো কাউরান বাজারের চাঁদাবাজিটা যেন কবে বন্ধ ছিল, তা হঠাৎ করে 3 মাসে আপনি স্বর্গ কি করে বানাবেন? তাহলে আপনি কিছু পরামর্শ দেন যে একটা কল সেন্টার খোলা যায় কিনা, যেখানে মোবাইলে লোকজন জানাবে যে ভাই আমি চাঁদাবাজি শিকার, সেখানে একটা দ্রুত ট্রাইব্যুনাল করুন। এই প্রস্তাবগুলো আনুন, সেটা সংসদেও হতে পারে, আপনার বিভিন্ন নাগরিক ফোরামে হতে পারে। সংসদ তো কার্যকর 1.5 মাস ধরে চললো, সেখানে তো জুলাই সংস্কার ছাড়া আর একটি কথাও আমরা শুনলাম না। সবসময় বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করে, কিন্তু সেই যারা বলছে তারা যখন বলছে যে আমরা 1200 শহীদের বাড়িতে গিয়ে 2 লাখ টাকা করে দিয়ে এসেছি, এত শত শত টাকা তারা কোথায় পায়? কাজে রাজনৈতিক দল সকলেই কম বিস্তর চাঁদাবাজি করে, এবং সেই চাঁদাবাজি তারা, আমরা জানি যে এর আগে চাঁদাবাজি নামে অনেক কিছু হয়েছে, অন্তর্দ্বন্দ্ব ঘটেছে, খুন খারাপি হয়েছে, সব রাজনৈতিক দলই করে। সেখান থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাতেই তো সাধারণ মানুষ রাজপথে নেমেছে। কাজেই আগামী দিনে জাতীয় সংসদ আছে, সেখানে আপনারা প্রস্তাব করুন। সরকারি দল যদি সেটা না শোনে, তখন আমরা বলবো যে ভাই ওনারা তো শুনছেন না, এবং আপনারা প্রমাণ দিন বা অন্তত সরাসরি অভিযোগ করুন যে অমুকে এই চাঁদাটি নিয়েছেন, তমুকে এটা করেছেন। শুধুমাত্র হরে ধরে বলাটা আমার কাছে মনে হয় না যে খুব বেশি যুক্তিসঙ্গত। আমি যদি আপনার কাছে রাখতে যাই, ফৌজদারি অপরাধের কথা বলছি, এই যে আসিফ মাহমুদের পাল্টা ভায়োলেন্সের একটি হুঁশিয়ারি ছিল, এই যে নেতাদের বক্তব্য যখন প্রকাশ্যে সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ইঙ্গিত থাকে, সেটি কি আসলে রাজনৈতিক স্লোগান নাকি সেটি ফৌজদারি অপরাধ? আচ্ছা, ওই প্রসঙ্গে আসবার আগে আমি আগের প্রসঙ্গে একটু কথা বলে নেই। যেটা তিনি বললেন, মামুন সাহেব বললেন যে পশ্চিমে, ইউরোপে, আমেরিকায় ধর্ষণের হার অনেক বেশি, সেখানে তালিকা বেশি দেখা যায়। সৌদি আরব, ইরাক, ইরান, পাকিস্তান, আফগানিস্তানে তো এই কোনো তালিকাই নাই। উনি তালিকা পাবেন কোথার থেকে? এবং সেখানে তো নানান রকম নিয়মকানুন আছে, যে ওই একটি শব্দ বলা হয় যে পুরুষ সঙ্গী ছাড়া বাজারে যাওয়া যাবে না, এই হলো পরিস্থিতি। এবং সেখানে তো নানান রকম বিধিনিষেধের যে ব্যাপারগুলো আছে। আর সবচেয়ে বড় কথা কি দেখুন, এই যে শরিয়া আইনের পক্ষে যারা কথা বলেন, যারা ইসলামিক যে সমস্ত বিদ্যায়তনে ঘটনাগুলো ঘটছে, তখন তাদের এই শরিয়া আইন কোথায় থাকে? তখন যারা শরিয়া আইন পড়ান তারাই তো এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন একের পর এক। এখন তখন বলা হয় যে আপনারা তো নাস্তিক, আপনারা ধর্মবিরোধী কথাবার্তা বলছেন। অর্থাৎ এই সমস্ত জোড়াতালি না দিয়ে আইনের শাসনের পক্ষে কথা বলতে হবে, এবং আইনের শাসনকে যুগোপযোগী এবং সমকালীন করতে হবে। আপনি যদি দেখেন যে আইন দীর্ঘসূত্রী, আপনাকে সংক্ষিপ্ত করেন। আপনি বলুন যে হ্যাঁ এই জায়গায় আপনার বেশি দেরি হচ্ছে, কেন 5 দিনের রিপোর্ট হয়নি? এই যে রামি স্যার, 7 দিনের মধ্যে বিচার হবে না? এর আগে হয়নি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়নি? মেহেরপুরে হয়েছে শিশু ধর্ষণের মামলা মাত্র 29 দিনে এই যে শাকিল নামের ছেলেটিকে করা হলো। তার মানে হয়তো রাষ্ট্র যদি চায় হবে না কেন? আপনারা এই সুযোগে, এই ছলে বলে কৌশলে যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চান, তাদের ভেতরেই আসলে মূল ভর্তি আছে। আপনি দেখুন, তারা বলেন যে, একটু আগে বললেন যে সরকারে তো তারাই ছিল, বিএনপি ছিল, বিএনপি তো এতদিন ধরে ছিল ক্ষমতায়, বিএনপি ছাড়া তখন আর থাকবে এটা কি? সর্বশেষ গ্রাহ্য নির্বাচনেতে দলই হচ্ছে 2টি, 40% করে ভোট বিএনপি, আওয়ামী লীগের। ভোটই তো নাই তাদের, 3 থেকে 7% পর্যন্ত এই আর যারা আছে তাদের। তাহলে তারা তার লোক খুঁজে পাবে কোথায়?
এখন তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তাদের ছিল, জামাত এনসিপির ছিল, তারা একদম বিরাট আকারে বিরোধী দল হিসেবে বসে গেছে এবং তারা ভাবছে সরকার এখন ভুল করলে তো আমরাই আগামী দিনের সরকার, কাজেই তাদের এখন এই সমস্ত অনেক উচ্চস্বরে কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু ভেতরটা যদি খুঁজে দেখেন তাহলে কিন্তু এই হঠাৎ উল্লম্ফন ফ্রিডম পার্টির কথা না আবার মনে করিয়ে দেয়। ফ্রিডম পার্টিকেও কিন্তু জোর করে বিরোধী দলে বসানো হয়েছিল। কাজে ভিত্তিটা আগে দৃঢ় করুন, ভিত্তিটা দৃঢ় করে তারপর রাজনৈতিক কথাবার্তা বলাই ভালো। এবং সেই একই ভুল করছে ওই নাসির উদ্দিন পাটোয়ারি সহ এই এনসিপির অনেকেই। এইগুলো কোনোভাবেই রাজনৈতিক ভাষা নয়, আচরণ নয়, কিন্তু তাই বলে তার উপরে হামলা করাটাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। তাকে একেবারেই এড়িয়ে যাওয়া উচিত ছিল। যে আপনি দেখুন মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে এত কথা বললেন সেদিনকার তরুণ, মির্জা আব্বাস তো সেভাবে কোনো মামলার মধ্যে গেলেন না। তাহলে কি আপনি তাকে বলতে দেন, এমনি থেমে যাবে সে। এবং সেই জায়গায় যখন তৃণমূলের এইভাবে আপনার মামলার মধ্যে জড়িয়ে যাবে, তখন কিন্তু সরকার এবং আইন প্রয়োগকারীকে অবশ্যই কঠোর হস্তই দমন করতে হবে বিষয়টা। মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষই বেছে নেবে কোনটা যুক্তিসঙ্গত কোনটা যুক্তিসঙ্গত নয়। আপনি মুখ চেপে ধরবেন, তখন কিন্তু মজলুমের পক্ষে মানুষ চলে যাবে। এবং সেই জায়গায় এই যে আসিফ মাহমুদ যে কথাটি বললেন যে আমরা কতখানি ভায়োলেন্স করতে পারি 24-এর গণ অভ্যুত্থানে মানুষ দেখেছে, ভাইরে এই কথা বলে 24-এর গণ অভ্যুত্থানের মহিমা আপনি নষ্ট করতে পারেন না। 24-এর গণ অভ্যুত্থান আপনারা হয়তো আপনাদের স্বার্থ উদ্ধারের জন্য করেছেন, কিন্তু সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সকলেই নেমেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, জবাবদিহিতার শাসনের জন্য। তারা 200 গাড়ি নিয়ে হঠাৎ করে গ্রামে নির্বাচনে দাঁড়ানোর জন্য রাস্তায় যান দিতে যায় নাই। কাজেই যেই গণতন্ত্রের জন্য মানুষ দাঁড়িয়েছিল, সেই গণতান্ত্রিক পথে দেশের যাত্রা শুরু হয়েছে, সেই দেশের যাত্রাটিকে এগিয়ে নিতে হবে। এইখানে এই সমস্ত কথাবার্তা বলে ওই 6,000 কোটি টাকা নিজেই স্বাক্ষর করে দিয়েছেন, ওই সমস্ত আড়াল করবার চেষ্টা ছাড়া আর কিছু আমি দেখি না। ব্যারিস্টার আল মামুন রাসেল, এই যে যেই কথাটি বলছিলাম মেহেরপুরের যেই ঘটনাটি, সেখানে 29 কার্য দিবসে রায় ঘোষণা দেওয়া হয়েছে, যেটি দেশের বিচারিক ইতিহাসে একদম বিরল। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 5 থেকে 7 দিনে রামিসা হত্যাকাণ্ডের বিচার এবং সর্বোচ্চ শাস্তির কথাও কিন্তু তিনি বলেছেন। 1 জুন থেকে মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরুর দিনও রাখা হয়েছে। একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আমি একটু জানতে চাব, এই যে এত দ্রুত তদন্ত, সাক্ষ্য প্রমাণ এবং রায়ের যে ব্যাপারটি থাকে, এখানে ন্যায় বিচারে ভারসাম্যের কোনো সমস্যা হবে কিনা? দেখেন, এখানে এটা গুড সাইন যে আপনি যেমন এই যে রামিসার ক্ষেত্রে 164 আছে, সে নিজে স্বীকার করেছে, এভরিথিং সবকিছু সে স্বীকার করেছে। তারপরে ডিএনএটা খুব দ্রুত, আপনি 2 দিনের মধ্যে ডিএনএ। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে দর্শনের মামলাগুলো লেন্দি হওয়ার কারণ হচ্ছে আমাদের ল্যাব নেই। আপনি জানেন আমাদের ডিএনএ ল্যাব আছে 2টা, একটা ঢাকা মেডিকেলে আছে, একটা সিএডিতে আছে, অথচ মামলা হচ্ছে 7,000-8,000 মামলা। 2টা ল্যাব দিয়ে কিছু হয় না। আমাদের আসলে মূল জায়গায় হাত দিতে হবে, সেটা হচ্ছে ডিএনএটা। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সবাই দেখেছে ডিএনএ ছাড়াই দর্শনের মামলা চার্জশিট দেওয়ার সুযোগ ওনারা আইন সংশোধন করেছেন। কিন্তু আপনার মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলা তো সমাধান না। আপনি ডিএনএ না হলে তো আপনি আসল অপরাধীকে আপনি বের করতে পারবেন না। এটার জন্য করতে হবে আমাদের ডিএনএ ল্যাবগুলো বাড়াইতে হবে। আপনি যখন ডিএনএ ল্যাবগুলো পর্যাপ্ত হবে, তখন দর্শনের মামলাগুলো খুব দ্রুত ডিএনএ রিপোর্টটা যখন দিবে, আপনি চার্জশিটটা খুব দ্রুত দিতে পারবেন। আপনি চার্জশিট বলা হয় 180 দিন, 180 দিন হলে তো অনেক সময় চলে যায়। আপনি যার ক্ষোভ, যে ভিকটিম, পরবর্তী দেখা যায় ভিকটিমের সাথে আপোষ করে অনেক কিছু হয়ে যাচ্ছে। তার মানে কি, যখন ক্ষোভ থাকবে, যখন আপনি দেখেন স্পেশাল কিছু মামলা করা উচিত, যেগুলো স্পেশাল মামলা, যেমন হচ্ছে আপনার এই যে শিশুর যে রামিসা, আসিয়ার এটা বিষয়গুলো, এগুলো তো হচ্ছে দৃশ্যমান, স্বীকার করছে সবকিছু, এগুলো সার্কমস্টেন্স সবকিছু আছে, এভিডেন্স আছে। এই যে আপনি 30 দিনের মধ্যে আপনি ঠিক আছে আপনি রায়টা দিলেন, কিন্তু কার্যকর করতে পারবেন আপনি? পারবেন না, কারণ আপনাকে আপিলে যেতে হবে। আপিলে আপনি 30 দিন সময় আছে তার জন্য, আপিলের জন্য। সে 30 দিনের মাথায় গিয়ে আপিল করলো, তারপর আপিল চলবে, এরপরে হচ্ছে লিভ টু আপিলে যাবেন, সেখানে 60 দিনের সময় আছে। তাহলে সে তখন হচ্ছে এটা শেষ দিয়ে গিয়ে করবে, তাহলে এটা 1 বছর চলে যাচ্ছে, যেটা আসিয়ার ক্ষেত্রে হয়েছে। তার মানে আপনাকে আইনটাকে সংশোধন করতে হবে খুব দ্রুত। আপিল, লিভ টু আপিল, এটা খুব, এই যে আমাদের প্রধানমন্ত্রী তো বলে ফেললেন যে আমরা 30 দিনের মধ্যে কার্যকর করে ফেলবো, এভাবে তো বলতে পারেন না। প্রধানমন্ত্রীর জায়গা থেকে এভাবে দাঁড়িয়ে আপনি এভাবে বলতে পারেন না, কারণ আপনি তো এখন বিচার প্রক্রিয়ার একটা বিষয় আছে, বিচার প্রক্রিয়া আছে, বিচার হয় না, তাহলে তো আপনি যখন নির্বাহী প্রধান যখন এই কথা বলে, তখন বিচারের উপর এটা একটা হস্তক্ষেপ করা হয়। আপনি এভাবে বলতে পারেন, আপনি বলতে পারেন আমরা দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করবো, দ্রুত ন্যায় 1 মাসের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করবো। কিন্তু আপনি যদি বলেন 1 মাসের মধ্যে কার্যকর করে ফেলবো, তার মানে আপনি তো তাকে ফাঁসি দিয়ে দিয়েছেন, তাহলে তো প্রথম দিনে দিয়ে দিতে পারেন। মানে কথা বলার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর আরেকটা বিষয় আসি, সেক্ষেত্রে আমরা যখন আবার সমালোচনা করছি মধ্যযুগীয় যে প্রসঙ্গটি টেনেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে কি দুটোর ভিতর কন্ট্রাডিক্টরি কিনা? মধ্যযুগীয় আমরা ভাবি যে মধ্যযুগীয় মানে ধরলাম, কাটলাম,
ছেড়ে দিলাম, এটা না। আপনার তো এখানে প্রক্রিয়া আছে, আপনার ইসলামের শরীয়তের বিধানে একটা প্রক্রিয়া আছে। ইসলামটা খুব সাইন্টিফিক একটা ধর্ম। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়াস বাট কমপ্লিট কোড অফ লাইফ। ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস ইসলামে আছে। আমরা তো মনে করি ইসলাম মানে তো এটা 1500 বছর আগের এটা ইসলাম না। এখনো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম যে এত বেশি, ইসলাম বলেছে আপনার বসে পানি খান, এখন বিজ্ঞান বলে যে আপনার বসে পানি খান, দাঁড়িয়ে পানি খেলে আপনার ক্ষতি হবে। ইসলামের প্রত্যেকটা জিনিস আপনি সাইন্টিফিকলি প্রমাণিত হয়েছে। আমার মাহবুব একটু আগে বললেন যে ইরান বা মিডল ইস্টের রাষ্ট্রগুলোতে নাকি পুরুষ সঙ্গী ছাড়া বাজারে যেতে দেয় না। ইসলামের বিধানগুলোকে বুঝতে হবে। আমরা তো একটা কোট না আনকোট একটা শব্দ একটা বাক্য দেখে এটা নিয়ে কমেন্ট করি, কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলেছে যে মাহারামের কথা বলছে। মাহারাম মানে হচ্ছে যে আপনার ভাই, যেখানে আপনি সেফ, যেখানে আপনি দোষিত হবেন, আপনার ভাই, আপনার বাবা, আপনার দাদা, মাহারামের কথা বলা হচ্ছে। যদি আপনি দীর্ঘ সফরে যান, অনেক দূরে সফরে যাচ্ছেন, তাহলে আপনি একজন মাহারাম সাথে রাখবেন। তার মানে ইসলাম এটা দ্বারা নারীদের ক্ষমতাকে করেনি, বরং নারীকে নিরাপদ রাখার জন্য। কারণ একটা পুরুষ যখন বিভিন্ন জায়গায় যখন দর্শন শিকার হয়, জোরপূর্বক হয়, কিন্তু একটা পুরুষ পাশে থাকলে, আমাদের বোনরাও আপনারাও দেখবেন যখন হাঁটবেন, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে হাঁটতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেন? আপনার কাছে মনে করেন যে আপনি একটু সেফ। আপনার মতে আপনি একজন আইনজীবী, আমি একটু জানতে চাবো, ছোট করে আমি জানতে চাবো যে আপনার বিচার প্রক্রিয়াটা কিভাবে চান? যেখানে বলা হচ্ছে যে 30 দিনে বিচার প্রক্রিয়া যখন শেষ করার কথা বলছে, সেটা তো আপনারা বলছেন যে সেটা ঠিক হয়নি। আবার বলছেন যে মধ্যযুগীয় কথা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, সেটাও বলেছেন আপনারা ঠিক হয়নি। তাহলে কিভাবে হওয়া উচিত যদি ছোট করে? মানে বিষয়টা হচ্ছে আপনাকে দ্রুত করতে হবে, কিন্তু জাস্টিস হারিড জাস্টিস বাড়িডও বলা হয়। আপনি দ্রুত করতে যাবেন, আপনি কারো উপর আপনার যখন অবিচার না হয়। ব্যাপারটা হচ্ছে আমরা বলেছি যে মধ্যযুগের বিষয় এটা আসে নাই। শরীয়তের বিধান হচ্ছে ডিটারেন্ট পানিশমেন্ট, মানে দৃষ্টান্তমূলক শাস্তি। আপনার শাস্তিটা হবে এত দৃষ্টান্তমূলক, একজন অপরাধী যখন শাস্তিটা তখন দৃশ্যমান, আপনি যখন শাপলা চত্বরে তার শাস্তিটা কার্যকর করবেন। আপনি দেখেন, আপনি আমাদের ট্রায়ালটা এখন লাইভ হচ্ছে না, আপনি যদি এই যে মানবতা বিরোধী অপরাধের যে আন্তর্জাতিক অপরাধটা লাইভ হচ্ছে না, আপনি তার ট্রায়ালটা সে 164 দিয়েছেন, এটা আপনি লাইভ করেন, আপনি আইন করেন। এটা আইন নাই, যদিও বলে যে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা দেখি যে 164 অনেক সময় ম্যাজিস্ট্রেটের কাছে এটা রিটেক করা যায়। মানে কি, ম্যাজিস্ট্রেট বলেছে যে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে যায়, আমি তো এই 164 দিই নাই, আমি তো কনফেশন স্টেটমেন্ট দিই নাই। তার মানে আপনি যে কনফেশন স্টেটমেন্টটা, আপনি আইনটা পরিবর্তন করেন, কনফেশন স্টেটমেন্টটা আপনি ওপেন নেন, আপনি ভিডিওগ্রাফির মাধ্যমে সারা বাংলা দেখবে। দেখার পরে আপনি যখন তখন তো সে বলতে পারবে না যে আমাকে জোরপূর্বক নেওয়া হয়েছে। তারপর আপনি ট্রায়ালটা আপনি দৃশ্যমান করেন। আপনি যখন এই যেমন রামিসার ট্রায়ালটা যদি আপনি দৃশ্যমান করতেন, সেখানে সাক্ষীগুলো দৃশ্যমান হতো, রায়টা কার্যকরটা ঘোষণাটা দৃশ্যমান হতো, এরপর কার্যকরটা যদি হতো, তাহলে হতো কি, তাহলে অন্য যারা দর্শক তারা মাথায় আসছে যে আমাকে এইভাবে আমার পরিবার। আপনি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ধন্যবাদ। আমি জনাব মাহবুবা যে আপনার কাছেই আসবো। ব্যারিস্টার আল মামুন রাসেল বিচার প্রক্রিয়া নিয়ে অনেক কিছুই বললেন, আপনার কি বলবার রয়েছে? আমার প্রথম কথাটি হচ্ছে কি, ভাইরা যখন কথা বলেন তখন তো 1500 বছর আগে চলে যান এবং সৌদি আরব চলে যান। ভাই অত দূরে না গিয়েই 54 বছর আগে 1971 যান, কারণ অনেক কিছুই ঘটে গেছে এবং অনেক কিছু ঘটার পরেই বাংলাদেশ তৈরি হয়েছে এবং ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের যে জাত সংবিধান আমরা তৈরি করেছি। কেন সেখান থেকে আপনাদের এত ইসলামী শরিয়া করতে হয়? কারণ কি জানেন? কারণ বাংলাদেশে ইসলাম ছাড়া যেন তাদের কাছে আর কোনো ধর্মের মানুষই থাকে না, অর্থাৎ সব মানুষকেই আপনারা ওই একই আইনের আওতায় আনবেন। এটা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয়, 1 নম্বর। 2 নম্বর, উনি বললেন যে মাহারাম নিয়ে মহিলারা যায়, তার মানে কি নারী বা পুরুষ এটা তো গিভেন, ইটস নট টেকেন। আপনি নারীদেরকে বলতেছেন যে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আপনি আরেকজন পুরুষ নিয়ে যাবে, এটা কি করে হয়? নারী যোদ্ধা, নারী নেতা, নারী মানুষ, নারী একদম আপনার মতো যে নজরুলের কথাই বলতে হয় যে বিশ্ব যখন চাঁদে চলে যাচ্ছেন আপনারা বিবি তালাকের ফতোয়া খুঁজছেন এই হাদিস চষে। কাজে এই বিবি তালাকের ফতোয়া থেকে অনেক দূরে আমরা চলে এসেছি। আপনার আজকে যেই বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, সেইখান থেকে যেই জায়গাতে আমরা পৌঁছেছি, সেইখানে আমাদের সব দল মত ধর্ম নির্বিশেষে একটা ইহজাগতিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই ইহজাগতিকতার যে প্রধান অংশটা হচ্ছে যে এখানে একটা মানবাধিকার সমুন্নত থাকবে এবং আইনের শাসন থাকবে। সেই আইন কার শাসন? ধর্ম নির্বিশেষে সবাই জানি একই সমতলে দাঁড়াতে পারে। আপনি সেইখানে বারবার শরিয়া আইন করছেন কোন কারণে? এই মাদ্রাসায় যখন ধর্ষণ হয় একটিবার কথা বলেছেন? মাদ্রাসা শব্দটা আপনারা মুখে আনেন, আপনাদের মুখে কি করে শরিয়া আইন শোভা পায়? আপনারা তো সেইখানে কোন শরিয়া আইন আপনারা চালু রেখেছেন? আপনারা যেইভাবে যুক্তিটা দেন সেই কোনোখানেই আসলে এখানে আমরা এটা আমি মানতেই পারি না যে আপনারা কোন যুক্তিতে বলেন যে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে যে একটি ছেলে এবং একটি মেয়ে বা একটি নারী বা পুরুষের মধ্যে আপনারা বিভাজন করবেন কি করে? এবং আপনি দেখুন
যে আপনি আইনের শাসনের কথা বলছিলেন, আইনের শাসনের জন্য তো এত এত কুটো জাল বিস্তার করবার দরকার নাই। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, আমরা রাজনৈতিক সম্পৃক্ততার কথা ভুলে যাচ্ছি কেন? এই রাজনৈতিক প্রভাব বলয়ের কারণে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হয়, সেটা তো ধর্ষণের পেছনে অনেক বড় ভূমিকা রাখে। আপনি যখন যে দল রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন তারা নানান রকম ডালপালা বিস্তার করে, সেগুলা কিন্তু এই পুরুষতন্ত্রকে যেমন প্রভাবিত করে, এই ধর্ষণেও প্রভাবিত করে। আপনারা কেন বলছেন না একবারও যে রাজনৈতিক সংশ্লিষ্টতার যে কোনো কিছুই হোক, এই বিচারে যেন প্রভাব ফেলতে না পারে? আমরা তো দেখেছি বারবার এই প্রভাব পড়ে, এবং যেই দ্রুত বিচার আইনের কথা বলা হচ্ছে, যে দ্রুত ট্রাইব্যুনাল করা হচ্ছে, সেইখানেও যাতে আমরা ভবিষ্যতেও এই রাজনৈতিক প্রভাব বলয় মুক্ত দেখি। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে যখন 30 দিনের কথাটা বলেছেন, তার কথার প্রত্যয়টা কি? আপনি সেইটারও বিরোধিতা করছেন, আপনি মধ্যযুগেরও বিরোধিতা করছেন, সবকিছুরই বিরোধিতা করছেন। তার মানে কি? তার দায়িত্বটা সাম্প্রদায়িক দলের হাতে দিয়ে দেওয়াটাই ভালো, এই তো চাচ্ছেন? দুঃখিত, দেশের মানুষ তাকে পাঠিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে সংসদে। তিনি যে কথাটা বলেছেন যে 30 দিনের মধ্যে এটা বিচার কার্যকর হবে, এটা হচ্ছে এক ধরনের কমিটমেন্ট, প্রত্যয়। তার মানে তিনি বলেন নাই যে এখানে ফাঁসি হয়ে যাবে। এবং তিনি যখন এই কথাটা বলছেন, আইন কানুনের ভেতর দিয়েই তো যাবে। এখন যাওয়ার জন্য যেই পদ্ধতিগুলো দরকার, সকলে মিলে সেটা আমরা তৈরি করি। আর টেলিভিশনে এই ধরনের ক্রূরতা দেখানো, নিষ্ঠুরতা দেখানো কোনোভাবেই আমি পক্ষপাতী নই, কারণ নানান বয়সী শিশুরা এই সব দেখবে। আমরা কোন মূল্যবোধ সামনে রাখছি? আমরা যখন টক শোতে এইভাবে ঝগড়া করি, উঠে যাই, এগুলো আসলে শিশুদেরকে কি শেখায়? কাজে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেই কথাগুলো বলছি, সেই যা আমরা আচরণ করছি, যে সহিষ্ণুতার সমাজের কথা আমরা বলছি, আমরা কি তা মানছি কিনা? আমরা টেলিভিশনে ফাঁসি দেখাতে চাচ্ছি কেন? আমরা কি একটা আইন করতে পারি না? এটা কি একটা সভ্য দেশ নয়? আপনি যে আমেরিকার কথা বললেন, ওয়েবসাইটে বিচার দেওয়া যায়, সেই রকম একটা ওয়েবসাইট আমাদের এই দেশে তৈরি হতে পারে না? আপনি কেন 1500 বছর আগে যেতে চান? আপনার এই দেশে আর কোনো ধর্মের মানুষ নাই? আপনি শুধুমাত্র একটি ধর্মের মানুষের জন্য কেন চিন্তা করবেন? এবং সেই জন্যই তো বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। ভারতের মতো হিন্দু রাষ্ট্রও নয়, পাকিস্তানের মতো মুসলিম রাষ্ট্রই নয়, অথবা একদম আপনার যেই সমস্ত দেশগুলোর আপনারা কথা বলেন, সেখানে কোনোটাতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত নাই। আমরা এত রক্তের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি, অবশ্যই দেশটাকে ইহজাগতিক এবং অসাম্প্রদায়িক পথে হাঁটবার জন্যই। আপনি দেখুন, যেই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যে আইনের শাসন, আমরা যদি মূল্যবোধের চর্চা না করি, আপনি দেখুন মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, একটা শিশু গান গাবে না, ছবি আঁকবে না, সে একটা মেয়ে হয়েই থাকবে, তাকে একটা বস্তা বানিয়ে আপনি বাজারে পাঠিয়ে দেবেন, এইটা হয়। এবং সেটা আমি বলছি না যে আপনাকে যে যার পছন্দ সে তা পছন্দ করবে, আপনাকে চাপিয়ে দেওয়া যাবে না। কেউ যদি পছন্দ করে হিজাব, হ্যাঁ পরবে, আবার কেউ যদি পড়তে না চায় তা পড়বেন না। আপনি ঠিক করে দিবেন কেন এটা আপনার পোশাক? এবং নারীদের পোশাক নিয়ে আপনাদের এত আপত্তি, পোশাকের কারণে ধর্ষণ হয়, আপনি এটা কি করে বলেন?